সম্ভবত ভারতের বর্তমান সরকার ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এর পরিবর্তে নীতি নির্ধারকরা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। অবশ্যই ভারত অপেক্ষা করছেন এবং ইউনূস সরকারের সাথে যে ভারত সম্পর্ক উন্নয়ন করবে না একথা তারা নিজেরাও বলে দিয়েছে। এর আগে অনেকবার পররাষ্ট্র সচিব থেকে শুরু করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সব জায়গা থেকে আমরা এই ধরনের ইঙ্গিত পেয়েছি। সেখানে ভারত বিশাল সৈন্য সমাবেশ করেছে। ভারত যদি সিদ্ধান্ত নেয় যে তারা সীমানাকে সোজা করে ফেলবে, তাহলে আপনাদের লালমনিরহাট, কুড়িগ্রাম, গ্রেটার রংপুর, দিনাজপুর, কুমিল্লা, চিটাগং, নোয়াখালী ভারত কিন্তু সোজা করে নিয়ে নেবে। আর এটা যদি চলে যায় বাংলাদেশের 1/3 ভূমি এবং সিলেট সহ 1/3 ভূমি বা 2/3 ভূমি অথবা 1/3 কমের দিকে চলে যাবে ভারতের পেটের ভিতরে। আপনি যুদ্ধ করবেন? যুদ্ধ করেন। ভারতের সাথে যুদ্ধ করার মতো কোনো সামর্থ্য বাংলাদেশের নেই এবং থাকার কথাও না। কারণ হচ্ছে দেখেন, ভারত হচ্ছে 150 কোটি মানুষের দেশ। তাদের যোদ্ধা, তাদের রিজার্ভ ফোর্স, তাদের পুলিশ, আনসার, বর্ডার সিকিউরিটি গার্ড সব কিছু মিলিয়ে প্রায় 1.25 কোটি মানুষ যুদ্ধ করার জন্য তৈরি। আর আপনার আছে কি 1,80,000 সেনাবাহিনী আর 1,80,000 পুলিশ বাহিনী। এই 3-4 লাখ আনসার মানসার মিলিয়ে আপনি যদি যুদ্ধে যান, ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশের 3 দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করা শুরু করে, তারপরেই কিন্তু আপনার বাহিনী পেশাবের তলে ডুবে যাবে। ভারত আমাদের চারপাশে অবস্থিত একটি দেশ। এই দেশের 3 পাশে এই দেশের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশকে 18 কোটি মানুষ নিয়ে তার এই সুজলা সুফলা ভূমির উর্বরতা ধরে রাখা কোনোভাবেই সম্ভব না। এখন বাংলাদেশের যারা ভারতের বিরুদ্ধে জিহাদ করছে, ওই শাহওয়াহাদিদের মতো যারা গলা চিল্লাচ্ছে, তারা আসলে কারা? ওরা হচ্ছে 1971 সালে যারা পরাজিত হয়েছে তাদের বংশধর। অর্থাৎ ওরা বাংলাদেশ চায়নি, বাংলাদেশের স্বাধীনতাও চায়নি। 47-এ তারা পাকিস্তান চায়নি, আর 71-এ বাংলাদেশ চায়নি। তারা আবার ভারতে ফিরে যেতে চায়। কারণ গাজওয়াতুল হিন্দ নামে তারা একটা জঙ্গি সংগঠন করে সমগ্র ভারতবর্ষে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে চায়। তাই তারা এই ভারতের সাথে পায়ে পা দিয়ে এই যুদ্ধ শুরু করেছে। তারা শুধু ভারতের সাথে যুদ্ধ শুরু করেছে তা না, আপনারা দেখেন তারা শুরু করেছে হিন্দু নিধন। হিন্দু মানুষ হলে তাকে পুড়িয়ে হত্যা করা। এই যে হিন্দুকে পুড়িয়ে হত্যা করা হলো দীপু দাসকে, তার বিদায়ী আপনার মাগফিরাত কামনা করি, তাকে এইভাবে মরতে হলো এই স্বাধীন বাংলাদেশে কোন যুক্তিতে? কেন? সে তো কিছুই বলে নাই। এই শাহওয়াহাদি যেভাবে এখানে সেখানে দুর্ব্যবহার করেছে, রাজনৈতিকভাবে সামাজিকভাবে এটা সমাজের একটা প্রজন্মকে নষ্ট করে দিয়েছে, এই নষ্ট হাদির মতো এই কিন্তু কিছুই কখনো বলে নাই, তারপরেও তাকে হত্যা করা হয়েছে। এখন এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, ভারত ধরে নিয়েছে, ভারত বুঝতে পেরেছে যে পাকিস্তানের বাহিনী বাংলাদেশে ঢুকে গেছে। কার সহযোগিতায়? এই জামায়াতে ইসলামের সহযোগিতায়, এই উগ্র মৌলবাদীদের সহযোগিতায় এই জামায়াতে ইসলামী বাংলাদেশে অলরেডি পাকিস্তানের ক্যাম্প শুরু করে দিয়েছে এবং এটা দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে চায়। এই যুদ্ধ করতে গেলে ভারতের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের যে চারপাশ, আসামে, ত্রিপুরায় এবং শিলিগুড়িতে আপনি যা দেখেন, সেখানে ভারত বিশাল সৈন্য সমাবেশ করেছে। ভারত যদি সিদ্ধান্ত নেয় যে তারা সীমানাকে সোজা করে ফেলবে, তাহলে আপনাদের লালমনিরহাট, কুড়িগ্রাম, গ্রেটার রংপুর, দিনাজপুর, কুমিল্লা, চিটাগং, নোয়াখালী ভারত কিন্তু সোজা করে নিয়ে নেবে। আর এটা যদি চলে যায় বাংলাদেশের 1/3 ভূমি এবং সিলেট সহ 1/3 ভূমি বা 2/3 ভূমি অথবা 1/3 কমের দিকে চলে যাবে ভারতের পেটের ভিতরে। আপনি যুদ্ধ করবেন? যুদ্ধ করেন। ভারতের সাথে যুদ্ধ করার মতো কোনো সামর্থ্য বাংলাদেশের নেই এবং থাকার কথাও না। কারণ হচ্ছে দেখেন, ভারত হচ্ছে 150 কোটি মানুষের দেশ। তাদের যোদ্ধা, তাদের রিজার্ভ ফোর্স, তাদের পুলিশ, আনসার,
বর্ডার সিকিউরিটি গার্ড সব কিছু মিলিয়ে প্রায় ১.৫ কোটি মানুষ যুদ্ধ করার জন্য তৈরি। আর আপনার আছে কি ১,৮০,০০০ সেনাবাহিনী আর ১,৮০,০০০ পুলিশ বাহিনী। ৩-৪ লাখ আনসার মানসার মিলিয়ে আপনি যদি যুদ্ধে যান, ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশের ৩ দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করা শুরু করে, তারপরেই কিন্তু আপনার বাহিনী পেশাবের তলে ডুবে যাবে। তাহলে এখন বুঝতে হবে ভারতের সাথে কি আমাদের সমঝোতা দরকার, ঐক্য দরকার, নাকি যুদ্ধ দরকার। আপনাকে বুঝতে হবে স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করা, আমরা সামাজিকভাবে আমাদের সমাজকে উন্নত করা, আমাদের মানুষের জীবন মান উন্নত করা, আমাদের শিক্ষাকে উন্নত করা, ট্রান্সপোর্টেশনকে উন্নত করা, মানুষের জীবনের মান বৃদ্ধি করা। এই জামাতে ইসলামী, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী কখনো এটা চায় না। তারা চায় এই সমাজে সবসময় একটা ফিতনা তৈরি করে রাখতে। আর এই ফিতনার ধারাবাহিকতায় ভারতের সাথে আজকে পায়ে পা দিয়ে যে সংগ্রাম, যে আন্দোলন বাংলাদেশে এই শাহহাদিরা শুরু করেছে, সেটা সমাধান করতে গেলে বাংলাদেশ তার অর্ধেক ভূখণ্ড হারাবে। এই ভূখণ্ড উদ্ধার করার জন্য আমেরিকাও আসবে না, চায়নাও আসবে না, আর জামাতের বাপদাদা যারা পাকিস্তানে আছে তারাও আসবে না। আসুন, ভারত একটি মহান জাতি। এদের ৬,০০০ বছরের সভ্যতার ইতিহাস, সিন্ধু সভ্যতার ইতিহাস। এই ভারতবর্ষের মানুষেরা সভ্য, ভদ্র, ভালো ছিল বলেই আরব থেকে মুসলমানরা এসে ধীরে ধীরে এখানে বসতি স্থাপন করেছে, পরিবার তৈরি করেছে এবং নিজেদের রাষ্ট্রও তৈরি করেছে। ভারতের মানুষ যদি শুরু থেকেই বৈরীভাব হতো, হিন্দু বৌদ্ধ যারা আছে তারা যদি শুরু থেকেই টলারেন্স না হতো, তাহলে এই ভারতবর্ষে মুসলমানের এত বিকাশ ঘটতো না। মুসলমানেরা এই বিকাশমান জাতি হিসেবে দুটি রাষ্ট্র তৈরি করতে পারত না। ভারতের মানুষ সহনশীল এবং অন্য মতের প্রতি, পথের প্রতি তাদের যে শ্রদ্ধা ছিল, বহু জ্ঞানী গুণী ঋষি এই ভারতে জন্ম হওয়ার কারণে তারা শ্রদ্ধাশীল ছিল। তাদের বই ছিল, তাদের সাহিত্য ছিল, তাদের কবিতা ছিল, গল্প ছিল, গান ছিল, তাদের সামাজিক ধারাবাহিকতা ছিল। এই সিন্ধু সভ্যতার অববাহিকায় এই মুসলমানের যে আজকের অবস্থান, এই অবস্থানের মূল কারণ হচ্ছে হিন্দুদের বদান্যতা। আর সেই হিন্দুদেরকে মুসলমান নামের এই জামাতিরা, এরা আসলে মুসলিম বলে বিশ্বের বেশিরভাগ আলেম মনে করে না, এই মওদুদিবাদকে একটা ফিতনাবাদ মনে করে। এরা এই হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ পোষণ করে। এই বিদ্বেষ পোষণের কারণে এই দুইটা জাতির মধ্যে নানানভাবে সংগ্রাম লেগে আছে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চিরদিনের। মূল সমস্যা একটাই, ধর্ম। হিন্দুদের ধর্মকে মুসলমানরা ঘৃণা করে, মুসলমানদের ধর্মকে কিন্তু হিন্দুরা ঘৃণা করেনি। যদি করত, এই ১২০০ সাল থেকে ১৮০০ সালের ভিতরে এত মুসলমান এদেশে কখনো হতো না। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ কোনটি? ভারত। আপনি যদি যান, খবর করে দেখেন, ইন্দোনেশিয়া কাগজে কলমে থাকলেও ২৯ বা ৩০ কোটি মুসলমানের দেশ যদি ইন্দোনেশিয়া হয়, ভারতে প্রায় ৩২ কোটির মতো মুসলমান আছে। এই মুসলমান প্রতিদিন বাড়ে। কই, ভারত থেকে তো মুসলমান বাংলাদেশে আসে না, বাংলাদেশ থেকে হিন্দুদেরকে যেতে হয়। কারণ বাংলাদেশে হিন্দুদেরকে দলমত নির্বিশেষে নানান জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা হয়। যেই প্রেশারের কারণে থাকতে না পেরে অনেকে বাপদাদার বিটা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। আর ভারতে যে ৩২ কোটি মুসলমান, এদেরকে কিন্তু বাংলাদেশে আসতে হয় না। বিহারে যান অসংখ্য মুসলমান, আসামে যান অসংখ্য মুসলমান, কলকাতা যান অসংখ্য মুসলমান, হায়দ্রাবাদে যান অসংখ্য মুসলমান। তাইলে এই মুসলমানরা যদি ভারতে বসবাস করতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, থাকতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, দিনের পর দিন ওদের পরে কোনো অত্যাচার নির্যাতন না থাকে, তাহলে বাংলাদেশের এই কুলাঙ্গাররা কেন হিন্দু ধর্মের মানুষের প্রতি এই অত্যাচার নির্যাতন করে? তবে এটা সত্য, ভারতে যে একবারে মুসলমানের প্রতি কোনো ধরনের বিরাগ নেই, আছে। বিরাগ না থাকার কোনো কারণ নেই, আছে। মানুষ যেখানে আছে, কিছু কিছু সমস্যা সেখানে থাকবে। যেই দেশে মুসলমানের শুধু মুসলমানদের, যেমন পাকিস্তানের আরেকটি অঞ্চলের সাথে যুদ্ধ চলছে। এই যে বাংলাদেশের মানুষ বিরাগ হয়েছে কেন?
আমরা তো মুসলমান ছিলাম, পাকিস্তানের লোকে বিরাগ হয়েছে না, হয়েছে, এটা থাকতে পারে। কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামী এবং জঙ্গি অন্যান্য যেসব সংগঠন আছে তারা ভারত বিরোধিতাকে তাদের একটা আদর্শ হিসেবে নিয়েছে। এই আদর্শটা হচ্ছে মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে। যেমনটা আমি বলছিলাম যে প্রথম দিক থেকে যদি হিন্দুরা যদি স্ট্রংভাবে মুসলমান ধর্মের বিরোধিতা করত, তাহলে এদেশে ইসলাম প্রসার হতো না। আসুন, যুদ্ধ নয়, এই ভালো একটি প্রতিবেশী, এই বন্ধুপ্রতিম সংস্কৃতিবান বুদ্ধিভিত্তিক চেতনার সমাজের একটি প্রতিভূ হচ্ছে ভারত। সেই মহাভারতের সাথে আমাদের এই সমস্যাটিকে আলোচনার ভিত্তিতে সমাধান করি। দুটি রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে আমরা সহাবস্থান করি। যুদ্ধ নয়, শান্তি চাই। বর্তমান ডক্টর ইউনূস সরকার আইসিজির পরামর্শ কতটা গ্রহণ করবে, বা ইউনূস সরকারের ভর কেন্দ্রে যে রাজনৈতিক প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা ইউনূস সরকারকে নিয়ন্ত্রণ করছে পেছন থেকে, তারা কতটা নিজেদের জন্য এগুলো মূল্যায়ন করবে, আর ভারতও বা কতটা ছাড় দিবে সম্পর্ক উন্নয়নের জন্য, অথবা আদৌ ছাড় দেবে কিনা ইউনূস সরকারের এই সময়ে ভালো সম্পর্ক উত্তরণের ক্ষেত্রে, সেটি অনেক বড় প্রশ্ন। যাই হোক, আইসিজি যে প্রতিবেদনটি দিয়েছে সেটি বেশ দীর্ঘ। আমি একটু সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার নিজের বিশ্লেষণ না হলেও আপনারা বুঝবেন একেবারে স্বচ্ছভাবে আইসিজি কী বলতে চেয়েছে এবং কতটা বাস্তবসম্মত। আইসিজি বলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া থেকে বিরত থাকা। অন্যদিকে নয়াদিল্লির উচিত নতুন করে উত্তেজনা বাড়ানো এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারকে অবমূল্যায়ন করা থেকে দূরে থাকা। নির্বাচনের পর নয়াদিল্লির উচিত ঢাকার নতুন সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিনিময়ে নতুন সরকারকে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো সম্মানের সাথে গ্রহণ করতে হবে, বিবেচনা করতে হবে। এই প্রতিষ্ঠানটি বলছে যে শেখ হাসিনাকে নয়াদিল্লির অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের দীর্ঘদিনের ভারত বিরোধী মনোভাবকে উস্কে দিয়েছিল, যা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনকে ত্বরান্বিত করে। হাসিনা পরবর্তী যুগে যদি সম্পর্ক আরও খারাপ হয়, তবে তার সম্ভাব্য সহিংসতাকে উস্কে দিতে পারে, দেশ দুটির অভিন্ন সীমান্তকে আরও অস্থিতিশীল করতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। এখানে বলা হচ্ছে যে হাসিনার পতনের যে ধাক্কা সেটি এখনও ভারত কাটিয়ে উঠতে না পারায় সম্ভবত ভারতের বর্তমান সরকার ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এর পরিবর্তে নীতি নির্ধারকরা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। অবশ্যই ভারত অপেক্ষা করছেন এবং ইউনূস সরকারের সাথে যে ভারত সম্পর্ক উন্নয়ন করবে না একথা তারা নিজেরাও বলে দিয়েছে। এর আগে অনেকবার পররাষ্ট্র সচিব থেকে শুরু করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, সব জায়গা থেকে আমরা এই ধরনের ইঙ্গিত পেয়েছি। এবং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটি এখনও পর্যন্ত সবার কাছে অনিশ্চিত। বরঞ্চ সরকারের কর্মকাণ্ড মনে হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনের পথে এগোচ্ছে অন্য আর সবাইকে নিয়ে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে হাসিনার আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ায় বিএনপিকে এই নির্বাচনে এগিয়ে থাকা দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঐতিহাসিকভাবে ভারত ও বিএনপির মধ্যে টানাপোড়েনের সম্পর্ক রয়েছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নয়াদিল্লির স্বার্থ রক্ষার জন্য এই দলটি সম্ভবত এখন সবচেয়ে ভালো বিকল্প। আর বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া রাজনৈতিক দলগুলোর যে একটি সাধারণ কৌশল সেটিও খুব স্পষ্টভাবে এখানে তুলে আনা হয়েছে। অন্যদিকে ভারতের ভিতরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির হিন্দুত্ব জাতীয়তাবাদ, যার মধ্যে রয়েছে তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং অবৈধ অভিবাসনের বিষয়ে অতিমাত্রায় সতর্কতা, যা নয়াদিল্লির প্রতি বাংলাদেশের অসন্তোষকে আরও বাড়িয়ে তুলতে পারে। আমরা জানি ভারতের মধ্যে যেসব বাঙালি রয়েছে তাদের অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশি হিসেবে ট্রিট করে পুশব্যাক করার চেষ্টা করছে। পুশব্যাক তো অন্য জিনিস, যে হলে না পুশব্যাক ঘটবে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে জোর করে সেখানকার নাগরিকদেরও বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, এরকম অভিযোগ রয়েছে, সেইটি এখানে তুলে আনা হয়েছে। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাতের সম্ভাবনা ক্ষীণ হলেও সম্পর্কের টানাপোড়েনে যুদ্ধের চেয়ে
কম মাত্রার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অর্থাৎ সরাসরি যুদ্ধ না বাঁধলেও যুদ্ধ অবস্থায় দু রাষ্ট্রের মধ্যে যেই সম্পর্কটি গিয়ে পৌঁছায় সেই জায়গায় যাচ্ছে এবং এর মধ্যে সহিংস বিক্ষোভ, সাম্প্রদায়িক হামলা, সীমান্ত হত্যা এবং বিদ্রোহী তৎপরতা বাড়তে পারে। শেষ দিকে এসে ব্রাসেলস ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, দীর্ঘ বছর ধরে ভারত মনে করে আসছে যে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা নির্ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার উপরে, যা বাংলাদেশের রাজনীতি এবং দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে। এই যে ভারতের যে একচোখা নীতি, যেটি সবসময় বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করে আসছে, সেটি তারা বলছে। এবং যদি পরবর্তী সরকার বিএনপি গঠন করে তবে উভয় পক্ষের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সম্পর্ককে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। তবে নয়াদিল্লির উচিত হবে এর চেয়ে এক ধাপ এগিয়ে যাওয়া। অর্থাৎ শুধু বিএনপির সাথে যে সম্পর্ক ভালো করতে হবে তা নয়, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার সাথেই তাদের পররাষ্ট্রনীতির জায়গা থেকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যে কোনো রাষ্ট্রের একটা উদ্দেশ্য থাকতেই পারে, কিন্তু তার জন্য যে নগ্ন হস্তক্ষেপ করতে হবে এমন কোনো কথা নয়, সেটি মনে করে দেওয়া হচ্ছে। আবার এটিও ব্রাসেলস ভিত্তিক এই সংগঠনটি মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে উগ্রবাদ এবং সেই উগ্রবাদিতার জায়গা থেকে যে উগ্র ভারত বিরোধিতা, এটিও অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর পরিণাম বয়ে নিয়ে আসতে পারে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত আসন্ন নির্বাচনে ভোট পাওয়ার হাতিয়ার হিসেবে ভারত বিরোধী মনোভাবকে ব্যবহার করার লোভ পরিহার করা। এ ধরনের নির্বাচনী কৌশল ভারতের সেই বদ্ধমূল ধারণাকেই আরও জোরালো করবে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান দলগুলো তাদের স্বার্থের পরিপন্থী, অর্থাৎ ভারতের স্বার্থের পরিপন্থী। আবার সেটি হলে ভারতও তার মতো করে যাবে। এখন যে প্রশ্নটি করছিলাম সেটাই আমাদের দেখার বিষয়, কে কতটা গ্রহণ করে আইসিজির এই পরামর্শগুলো, ভারত কতটা করে বা ডক্টর ইউনূস সরকার কতটা করে। তবে এই সময় সম্পর্কে উন্নয়ন হচ্ছে না, চোখ বন্ধ করে বলে যেতে পারে। মোটামুটি এটুকু আমরা নিশ্চিত।